Okay, welcome to my chemistry class. আমরা আজকে দেখব কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স মেইনলি ডিসকাস করা হয় যে একটা রিঅ্যাকশন কত ফাস্ট অথবা কত স্লো, তো সেটা নির্ণয় করার প্রসেসটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। যেমন মনে করো তোমরা এক্সপেরিমেন্ট 1 2 3 4 এগুলো যে করলে, এগুলো ছিল আয়নিক রিঅ্যাকশন, মানে একেবারে রিঅ্যাকট্যান্স অ্যাড করার সাথে সাথে রিঅ্যাকশন সম্পন্ন হয়ে যায়, বুঝছো? কিন্তু এমন কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলো মনে করো কয়েক বছর লাগে, হ্যাঁ, কয়েক বছর বা কয়েকশো বছরও লাগতে পারে, মানে খুবই ভেরি মানে স্লো রিঅ্যাকশন এর জন্য। যেমন মনে করো আমরা যে খনিজ সম্পদ, যেমন মনে করো তেল, গ্যাস, এগুলো যে পাই, এগুলো আসে কোথেকে কেউ বলতে পারবা? যেমন মনে করো তেল, তারপর গ্যাস, এগুলো তো ন্যাচারাল মানে খনিজ সম্পদ। এগুলো আসে কিভাবে? নিশ্চয়ই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আসে, বুঝছো? Yes, sir. সেগুলো কিভাবে আসে, কেউ আইডিয়া দিতে পারবা? স্যার খনি থেকে, অর্থাৎ মাটি থেকে। খনি থেকে তো আসে, ওইটা সবাই জানে, খনি থেকেই তো আসে, মাটি থেকেই তো আসে, কিন্তু কিভাবে হয়, এগুলো কোথেকে আসে? নিশ্চয়ই কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হয়, ঠিক কিনা? মানে ওগুলো তো অটোমেটিক্যালি আর আসে না, নাকি? জি স্যার। মনে করো পৃথিবীর বয়স প্রায় 60,000 বছরের কথা আমি দেখলাম। এই পর্যায়ক্রমে যে গাছপালা, তারপরে মানুষ বা আদার্স প্রাণী, এগুলো যে মারা গেছে, এগুলো মনে করো ডিকম্পোজিশন হচ্ছে, ফসিল, তারপর ডিকম্পোজ হইতে 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 একটা স্টেজে এই কেরোসিন তেল বা ডিজেল, তারপরে ন্যাচারাল গ্যাস, এগুলো উৎপন্ন হয়। তাহলে তার মানে এই রিঅ্যাকশনটা কয়েকশো বছর লাগে বা কয়েক বছর লাগে, মানে ভেরি স্লো রিঅ্যাকশন। তো এগুলো কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তেল গ্যাস উৎপন্ন হয়। এমনি মনে করো তেল গ্যাস আসে না, ঠিক আছে? এগুলো এই যে গাছপালা, বিভিন্ন ন্যাচারাল রিসোর্স পচে গলে ডিকম্পোজ হয়ে ফাইনালি উৎপন্ন হয় হচ্ছে তোমার তেল এবং গ্যাস। এগুলো খুবই মানে স্লো রিঅ্যাকশন, আচ্ছা। যেমন মনে করো এখানে একটা জিনিস দেখাচ্ছি, যেমন এখানে দেখো, একটু পরে দেখো, তাহলে বুঝতে পারবো আসলে। আচ্ছা, এটাকে দেখো একটু পরে একটু দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, দেখো। A stoichiochemistry mixture of hydrogen and oxygen gases at room temperature reacts so slowly that no change could be detected after hundreds of years. It is possible to measure such a rate, but from reliable kinetic data, it can be estimated that the half-life is greater than 10 to the power 25 years. However, if a flame or spark is applied to the mixture and expulsion occurs with a half-life of less than 10 inverse 6 seconds, an increase in rate by a factor of over 10 power 38. আচ্ছা, তোমরা 6 নাম্বার এক্সপেরিমেন্ট করছো? না স্যার। এক্সপেরিমেন্ট 6 করছো? আচ্ছা, ওখানে দেখবা যে রিঅ্যাকশনের রেট 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে দ্বিগুণ বাড়ে, কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে রিঅ্যাকশনের রেট 12 টু 13 টাইমস বাড়বে, তারপরে রিঅ্যাকশনটা সম্পন্ন হবে। সিমিলারলি দেখো, তুমি যদি সিম্পলি অক্সিজেন আর হাইড্রোজেনকে একত্রে রেখে দাও, তাহলে সেই রিঅ্যাকশন সম্পন্ন হইতে 1000 বছর লাগতে পারে, এবং সেটা দেখো হাফ লাইফ গ্রেটার দেন 10 টু the power 25 ইয়ার্স। তার মানে বুঝতে পারছো কত বছর? জি স্যার, অনেক সময়। অনেক সময় না? কিন্তু সেই হাইড্রোজেন এবং অক্সিজেন মিক্সারের মধ্যে তুমি যদি একটা ইলেকট্রিক ফ্ল্যাম অথবা স্পার্ক অ্যাপ্লাই করো, তাহলে সাথে সাথে এক্সপ্লোশন ঘটে, এবং সেই রিঅ্যাকশনটা 10 টু the power -6 সেকেন্ড পর্যন্ত ঘটে। তার মানে কত ফাস্ট হয়ে যায়। তার মানে রিঅ্যাকশনের রেট তখন বাড়ে হচ্ছে 10 টু the power 38 টাইমস। আচ্ছা, তার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে একটা রিঅ্যাকশন স্লো অথবা ফাস্ট হতে পারে, বুঝছো? এগুলি হচ্ছে কেমিক্যাল কাইনেটিক
স্টাডি মানে মূল থিম। একটা রিঅ্যাকশন কত ফাস্ট অথবা কত স্লো সেটা তুমি বের করতে পারো, এবং এই থিওরি অ্যাপ্লাই করে, কাইনেটিক থিওরি অ্যাপ্লাই করে মনে করো পৃথিবী কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে সেটা বের করা যায় হচ্ছে C14 কার্বন ডেটিং এর সাহায্যে। মানে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন করে C14 কার্বন ডেটিং এর সাহায্যে আমরা বের করতে পারি হাফ লাইফ, পৃথিবীর হাফ লাইফ কত বছর, মানে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে সেটা বের করা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। আমরা শুরুতে জানবো হচ্ছে হোয়াট ইজ রেট অফ রিঅ্যাকশন। প্লিজ রিড আউট দিস। Rate of reaction. Chemical reaction rates are the rates of change in concentrations or amounts of either reactants or products. The rate of a reaction may be defined as a change in the concentration of a reactant or product in a given time interval. Rate of reaction is equal to change of concentration divided by time needed for the change. It is denoted by V or R or minus dC by dt or dx by dt, and its unit is mole per liter per second. মনে করো তুমি আয়রন ইন্ডাস্ট্রিতে চাকরি করো, ঠিক আছে? মনে করো র ম্যাটেরিয়ালস গুলো অ্যাড করলা, অ্যাড করার পর যখন প্রসেসিং শুরু করবে একটা স্টেজে একটা সময়ের ব্যবধানে র ম্যাটেরিয়ালস কিন্তু কনভার্ট হয়ে আয়রনে কনভার্ট হবে। তার মানে কি? সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনকে বলা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, মানে একটা সার্টেন টাইমস এর মধ্যে ঘনমাত্রার যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। ইট কুড বি স্লো অর ফাস্ট, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তার মানে সহজ কথা হচ্ছে যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট ইন এ গিভেন টাইম ইন্টারভাল। তার মানে সময়ের সাথে বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বলা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশনকে ছোট হাতের ভি অথবা ছোট হাতের আর অথবা মাইনাস ডিসি বাই ডিটি এবং ডিএক্স বাই ডিটি দ্বারা সূচিত করা হয়। তাহলে আর একক কি হবে? মনে করো কনসেন্ট্রেশনের একক কি? Mole per liter. মোল পার লিটার। আর নিচে যেহেতু টাইম আছে তার মানে মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে রেট ইজ নাথিং বাট দ্য চেঞ্জ অফ concentration of reactant or product with time. সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনকে রেট অফ রিঅ্যাকশন বলা। ঠিক আছে, তোমার নিজের মতো করে লিখবা, লেখা শিখবা, কারণ যেহেতু ইঞ্জিনিয়ার হবা নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে। বই থেকে মুখস্থ করার দিন শেষ, নিজের মতো করে লেখবা, তাহলে ইংলিশও শিখতে পারবা। ইংলিশ না শিখলে ভালো কিছু করতে পারবা, বুঝছো? কারণ মনে করো তুমি আফ্রিকার সেই গভীর জঙ্গলে গিয়ে যদি লেখো আই লাভ বাংলাদেশ লিখে একটা ইয়েতে ঝুলিয়ে রাখো, ওটা কিন্তু হোল ওয়ার্ল্ড বুঝতে পারবে, ঠিক কিনা? বুঝতে পারবে? Sir, মনে করো আফ্রিকার জঙ্গলে, মনে করো তানজানিয়াতে গেলা, তানজানিয়াতে গিয়ে ওইখানে একটা জায়গায় লিখে রাখলা আই লাভ বাংলাদেশ, লিখে ঝুলায় রাখলা, দ্য হোল ওয়ার্ল্ড উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ। কিন্তু তুমি যদি লেখো আমি বাংলাদেশকে ভালোবাসি, ওখানে ঝুলে রাখো, কে বুঝতে পারবে? sir, just বাংলাদেশিরাই বুঝতে পারবে। জাস্ট বাংলাদেশি আর ইন্ডিয়ার কিছু, কলকাতার কিছু লোক বুঝতে পারবে, বুঝছো? কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংলিশ জানতে হবে। হ্যাঁ, তবে ভালো করে শিখতে হবে, কারণ তোমরা তো এক্সপ্লোর করবা সারা পৃথিবী, ঠিক আছে? তো সেইখানে অবশ্যই ইংলিশ লাগবে। মনে করো বাইরে যখন যাবো তখন দেখো যে সারা পৃথিবীর লোক তোমার সাথে কথা বলতেছে, বুঝছো? হ্যাঁ, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, এগুলো বলবে। অন্যান্য এক একজনের ভাষা এক এক রকম, কিন্তু ওগুলো ভাষা তো আমরা বুঝতে পারি না, কিন্তু ইংলিশে বললে সবাই বুঝতে পারে কম বেশি। সো আই রিকমেন্ড টু লার্ন ইংলিশ অ্যাজ ইউর ওন। নিজের মতো করে ইংলিশ শিখো, নিজের মতো করে সেন্টেন্স লিখো, হ্যাঁ, নিজের মতো করে সেন্টেন্স তৈরি করা শিখো, তাহলে দেখবো যে ইট উইল বি ভেরি ইজি। এনিওয়ে, তারপর হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য রেট অফ রিঅ্যাকশন। মানে কি কি ফ্যাক্টরস একটা রিঅ্যাকশনের রেট বাড়ায় অথবা কমায়, সেই ফ্যাক্টরস গুলোর নাম আপাতত পড়ো।
Factors influencing the rate of reaction: concentration of reactants, temperature, pressure, light, surface area of the reactants, catalyst. এই যে ফ্যাক্টরস গুলো বলা হলো, মানে এই ফ্যাক্টরস গুলো বাড়ালে বা কমালে রিঅ্যাকশনের রেট পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরস গুলোর নাম আপাতত জানা, পরে ডিটেইল যদি সময় পরে জানা। তাহলে ফ্যাক্টরস গুলো হচ্ছে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার, লাইট, সারফেস এরিয়া অফ দ্য রিঅ্যাকট্যান্টস, ক্যাটালিস্ট। এগুলো যেমন মনে করো টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা পড়াবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তুমি যদি তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার বাড়াও তাহলে রিঅ্যাকশন রেট কমে যাবে। আবার যদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার বাড়াও তাহলে রিঅ্যাকশন রেট বেড়ে যাবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। আমরা পড়াবো। এই ফ্যাক্টরস গুলো হচ্ছে highly, these factors influences the rate of reaction. ঠিক আছে, এই এগুলো একটু পড়বা, ইফেক্ট অফ টেম্পারেচার। তারপর আমরা শিখবো হচ্ছে রেট ল, মানে বিক্রিয়ার হার। দিস ইজ ইম্পর্টেন্ট, প্লিজ রিড আউট। Rate law. The rate law may be stated as the rate of a reaction is directly proportional to the reactant concentration, each concentration being raised to some power. For a reaction A plus B is equal to C, the rate of reaction may be expressed as rate proportional to A power m B into B power n, or rate is equal to K into A power m into B power n. Here the proportionality constant K is called the rate constant for the reaction. Rate of the এই মুহূর্তে একটা কথা মনে হলো, মনে করো তোমরা দেখো যে সারা পৃথিবীতে তোমাদের যারা সিনিয়র, তারা দেখবে যে ডেভেলপ কান্ট্রি গুলোতে ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক কিছু করতেছে, তোমরাও এক্সপ্লোর করো। ঠিক আছে, এবং আমাদের আহসানুল্লাহর পলিসি হলো যে যারা ভালো করবে তারা, আহসানুল্লাহ টিচার যদি হইতে চায়, আমাদের কিন্তু এখন বাইরে থেকে টিচার নেওয়া হয় না, জানো? মানে আহসানুল্লাহর প্রোডাক্ট সেগুলো ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। তোমাদের মধ্যে থেকে অনেকে হয়তো টিচার হবে, টিচার হয়ে 1 বছর চাকরি করে বাইরে পিএইচডি করতে যাবে, এমএস করতে যাবে, এটা কিন্তু সম্ভব। তো সেটা তোমাকে এখন থেকে ভাবতে হবে যে হোয়াট ইউ আর গোইং টু ডু। কারণ মনে করো আমরা যত পড়াচ্ছি, কিন্তু আমার মতে টিচারের কাজ হলো যে তোমাদের যে ল্যাটেন্ট ট্যালেন্ট আছে সেটাকে জাগ্রত করে দাও। মনে করো তোমার সামনে একটা মোমবাতি, টেবিলের সামনে একটা মোমবাতি রেখে দিলা, তুমি যদি দিয়াশলাই অথবা আদার সোর্স থেকে আগুন না ধরিয়ে দাও তাহলে কি জ্বলবে? না স্যার। না স্যার। আমার মধ্যে এই মোমবাতিটাকে জ্বালিয়ে দেওয়াটাই হলো টিচারের কাজ। মোমবাতি জ্বালানোটাই হলো টিচারের কাজ, পড়াশোনার ফাঁকে ফাঁকে। ঠিক আছে, তোমরা দেখবা যে তোমাদের সিনিয়র ভাইরা অনেকে অনেক কিছু করতেছে, মানে বাইরে গিয়ে দেশে, প্লাস তোমরা এক্সপ্লোর করবা যে হোয়াট আর দ্য অপরচুনিটিস ফর ইউ। মানে ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা, আই থিঙ্ক দে আর দ্য বেস্ট স্টুডেন্ট, সো দে থিঙ্ক ইন এ বেস্ট ওয়ে। তোমরা এক্সপ্লোর করবা, শিখবা, জানবা। ঠিক আছে, মানে অনেক বড় কিছু করার চেষ্টা করো। মনে করো ড্রিম বিগ। তুমি যদি ড্রিম বিগ করো, সেই কাছাকাছি ওইটা যদি নাও অ্যাচিভ করতে পারো, কাছাকাছি তো যেতে পারবা, ঠিক কিনা? ফর এক্সাম্পল, তুমি জি যেতে স্যার। চাও, মনে করো বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানের নাম কি জানো? একটা উদাহরণ দিই, সর্বদক্ষিণের স্থানের নাম হলো তেতুলিয়া। টেকনাফ হতে তেতুলিয়া বলে না, সরি টেকনাফ না, টেকনাফ। দক্ষিণেরটা হলো টেকনাফ, উত্তরেরটা হলো তেতুলিয়া। মনে করো তেতুলিয়া তোমার যাওয়ার ইচ্ছা, ফর এক্সাম্পল, ওইখানে যদি নানান প্রতিকূলতার জন্য নাও যেতে পারো, তাও তো কক্সবাজার পর্যন্ত যেতে পারবো নাকি? জি স্যার। জি স্যার। তো এখন তোমার প্ল্যানই যদি থাকে কক্সবাজার পর্যন্ত যাওয়া, তাহলে তো হবে না। মানে প্ল্যান থাকতে হবে বড় কিছু করার। ঠিক আছে, তাহলে ওইটাও অ্যাচিভ করতে পারবা, যদি বাই চান্স নাও পারো ওটা কাছাকাছি অ্যাচিভ করতে পারবা। তো দ্যাটস হোয়াই আই সে ড্রিম বিগ। বুঝছো? পড়ালেখা থাকা ফাঁকে ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এখন তো অনেকে ইউটিউবে মোটিভেশনাল স্পিচ দেয়, ওগুলো মাঝে মাঝে দেখতে পারো, তাহলে ইউ ক্যান ওপেন ইউর মাইন্ড। বুঝছো? ইফ ইউ ওপেন ইউর মাইন্ড, এভরিথিং উইল বি ইউজ। ওকে, আমরা এখন শিখবো যে রেট ল। এখানে বলছে যে the rate law is defined as
the proportional of the concentration of reactants. That means the rate of a reaction is directly proportional to the concentration of reactants. Each concentration being raised to some power. মনে করো এই যে রিঅ্যাকট্যান্স এর আগে যে যত মোল থাকে সেটা পাওয়ার হিসেবে যোগ হবে। যেমন মনে করো এখানে যদি m মোল, ফর এক্সাম্পল m মোল A n মোল B রিঅ্যাকশন করে C উৎপন্ন করে, তাহলে এই রিঅ্যাকশনের রেট হচ্ছে rate is directly proportional to concentration of A power m concentration of B power n। আর তুমি যদি প্রপোর্শনালিটি সাইন তুলে দাও তাহলে হচ্ছে রেট ইকুয়াল টু কে, এই কে হচ্ছে স্মল নট ক্যাপিটাল, তাহলে হবে এইটা। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে রেট ল এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মনে করো যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন কল্পনা করো তাহলে রেট ল হচ্ছে রিঅ্যাকট্যান্স এর কনসেন্ট্রেশনের সমানুপাতিক। আবার যদি মনে করো ফর এক্সাম্পল তুমি যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কল্পনা করো তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট ল কি হবে এখানে বলো? স্যার সি ভেঙে a প্লাস বি হবে। না মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট হবে রেট ইকুয়াল, আচ্ছা আর মনে করো রেট লিখো ইকুয়াল টু হবে কে কনসেন্ট্রেশন অফ সি, ঠিক কি না? জি স্যার। এরকম হবে, যদি এর সামনে 1 থাকে তাহলে 1 তো লেখা দরকার নেই। এই আবার তোমরা জানো যে একটা রিঅ্যাকশন যখন ঘটে তখন রিঅ্যাকট্যান্স এর কনসেন্ট্রেশন কমে, ঠিক আছে, কারণ না কমলে তো প্রোডাক্ট উৎপন্ন হবে না, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। এই জন্য রেটকে আবার এইভাবে ডিফাইন করা হয় যে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি ইকুয়াল টু প্লাস সি বাই ডিসি বাই ডিটি। প্লাস মিনস প্রোডাক্টসের কনসেন্ট্রেশন বাড়ছে এটা বোঝায়, হ্যাঁ, আবার মাইনাস মিনস রিঅ্যাকট্যান্সের কনসেন্ট্রেশন কমছে এটা বোঝানো। এটাকে বলা হচ্ছে রেট ল। এটা বুঝছো নাকি? জি স্যার। সিম্পলি বলো তো। সিম্পলি রেট ল কাকে বলে বাংলাও বলতে পারো, সমস্যা নেই, তোমরা শিখতে আসছো। নিজের মতো করে বলো হোয়াট ইজ রেট ল। স্যার একটা রিঅ্যাকশন ঘটাইলে ওটার উৎপাদের গুণফলটা। উৎপাদ অথবা বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক হবে। যদি মনে করো ফরওয়ার্ড রিঅ্যাকশন কল্পনা করো তাহলে রিঅ্যাকট্যান্সের গুণফলের কনসেন্ট্রেশনের গুণফল। আবার যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কল্পনা করো তাহলে প্রোডাক্টসের কনসেন্ট্রেশনের গুণফল। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটা রেট ল শিখলাম। তারপর হচ্ছে অর্ডার এবং মলিকুলারিটি। অর্ডার হচ্ছে আমরা যে রেট ল পড়লাম এইখানে যে দেখো কনসেন্ট্রেশনের উপর পাওয়ার আছে, এই যে এখানে পাওয়ার হচ্ছে এম আর এন, এই পাওয়ারের যোগফলই হচ্ছে তোমার অর্ডার। আর এখানে মনে করো 1 মোল এ 1 মোল বির সাথে বিক্রিয়া করছে, এই কত মোলের সাথে বিক্রিয়া করছে এটার যোগফলই হচ্ছে তোমার মলিকুলারিটি। বুঝছো? স্যার এম আর এনটা মোল সংখ্যা নির্দেশ করতেছে। হ্যাঁ, এখানে দেখো একটু পড়ো অর্ডার এবং মলিকুলারিটির মধ্যে পার্থক্য কি তাইলে বুঝতে পারবা। Distinction between order and molecularity. Order. The order of a reaction is defined as the sum of এই the বানানটা powers of concentration. বানানটা ভুল আছে, বুঝছো? মলিকুলারিটি বানান হচ্ছে যে এটা, জি এটা স্যার। বানানটা ভুল আছে, আবার পড়ো। Order. The order of a reaction is defined as the sum of the powers of concentrations in the rate law. Molecularity. Molecularity of a reaction is defined as the total number of molecules or atoms which take part in a reaction. আমরা যেটা বললাম যে অর্ডার হচ্ছে রেট লর যে কনসেন্ট্রেশন থাকে সেটার উপর যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাম মানে যোগফল হচ্ছে তোমার অর্ডার। আর মলিকুলারিটি হচ্ছে যে কয় মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার যোগফল হচ্ছে তোমার মলিকুলারিটি। এটা হলো একটা। 2 নম্বরটা পড়ো। Order of a reaction is an experimentally determined value. Molecularity is a theoretically deduced number. মনে করো অনেক রিঅ্যাকশন আছে যে দেখে মনে হয় যে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। যেমন মনে করো ইউজুয়ালি যদি একটা রিঅ্যাকট্যান্ট থাকে, মনে করো এটা
A tends to product এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আবার A plus B tends to product এটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল যে এটা দেখতে সেকেন্ড অর্ডার হলো আসলে সেকেন্ড অর্ডার না কেন কারণ অর্ডার রিঅ্যাকশন থেকে বুঝতে পারবে না এটা পরীক্ষা করে বের করতে হবে যেমন মনে করো আমি অর্ডার অফ রিঅ্যাকশন বের করছিলাম এক্সপেরিমেন্ট করে তো সেটা মনে করো কলয়েডাল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন ঘটেছে যে ঘটিয়ে Mn2+ উৎপন্ন সেইখানে তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকট্যান্ট কয়টা হলো স্যার দুইটা দুইটা তাহলে ওটার অর্ডার কত হওয়া উচিত ছিল স্যার দুই দুই হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল যে অর্ডার হয়েছে 1.5 বা 1.2 বুঝছো তার মানে order depends on several factors that means experiment করে বের করতে হয় যে একটা রিঅ্যাকশনের অর্ডার কত আর মলিকুলারিটি থিওরিটিক্যালি বলে দেওয়া যায় যে কত মোলে কত মোল বিষয়টা বিক্রিয়া করছে তারপর the order of reaction can be fractional whole number and zero molecularity of reaction can be whole numbers only এই যে যেটা বললাম দেখো যে অর্ডার ক্যান বি ফ্র্যাকশনাল মানে 2.5 হতে পারে বা 1.5 হতে পারে অথবা 0 হতে পারে জিরো অর্ডার রিঅ্যাকশন বা হোল নাম্বার 1 হতে পারে কিন্তু মলিকুলারিটি অলওয়েজ হোল নাম্বার হয়ে থাকে পূর্ণ সংখ্যা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশনাল হতে পারে এক্সেপশন রয়েছে কিন্তু ইউজুয়ালি হোল নাম্বার তারপর the order of reaction may vary at different conditions example temperature pressure or concentration etc molecularity is always constant হ্যাঁ মনে করো তুমি যদি একটা রিঅ্যাকশনের টেম্পারেচার অথবা প্রেসার অথবা কনসেন্ট্রেশন চেঞ্জ করো তাহলে ওই রিঅ্যাকশনের অর্ডার চেঞ্জ হতে পারে কিন্তু মলিকুলারিটি চেঞ্জ হবে না তারপর example a plus b is equal to p rate k into a power m b power n order is equal to m plus n example a plus b is equal to p molecularity 1 plus 1 is equal to 2 তার মানে এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে অর্ডার কি জিনিস আর মলিকুলারিটি কি তারপর it can assume zero value it cannot have zero value ওকে লাস্ট the order of a reaction cannot exceed the value 3 molecularity of reaction can be equal or more than 3 rare মানে ইউজুয়ালি দেখা গেছে যে অর্ডার সাধারণত 2 এর মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্ডার 3 ও হতে পারে কিন্তু মলিকুলারিটি 3 হতে পারে কিন্তু সেটা খুবই রেয়ার কেস আমরা একটু পরে বলবো কেন 3 রেয়ার কেসে হয় ঠিক আছে তো এই অর্ডার কখনো 3 এর উপরে যেতে পারে না কারণ সেই ক্ষেত্রে রিঅ্যাকশন ঘটতেই চায় না বুঝছো কেন ওটা পরে আমরা এক্সপ্লেনেশন করবো তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে অর্ডার এবং মলিকুলার পার্থক্য হচ্ছে অর্ডার হচ্ছে যে রেট লর যে কনসেন্ট্রেশন গুলা থাকে তার উপর যে পাওয়ার থাকে সেটার যোগফল হচ্ছে অর্ডার আর যে কয় মোল রিঅ্যাকট্যান্ট অথবা প্রোডাক্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটার যোগফল হচ্ছে মলিকুলারিটি ঠিক আছে তো অর্ডার হচ্ছে ক্যান বি চেঞ্জড changing concentration temperature and pressure while molecularity is constant এরকম করে পার্থক্যগুলো মোটামুটি আইডিয়া হয়েছে জি স্যার আচ্ছা ওকে গ্রেট এগুলো পড়বো তারপর আমরা শিখবো হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন কাকে বলে পরে একটু zero order reaction a zero order reaction is one whose rate is independent of concentration of the reactant example NO2 plus CO2 is equal to NO plus CO মানে জিরো অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যে যেটা রেট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট না বুঝছো তুমি যদি এই রিঅ্যাকশনটা ঘটাও যেমন মনে করো এখানে কার্বন মনোক্সাইড হবে এটা CO নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড রিঅ্যাকশন করে নাইট্রিক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তাহলে এই রিঅ্যাকশনের রেটকে আমরা এভাবে লিখতে পারি না যে রেট ইকুয়াল টু জি স্যার এটা লেখা যায় দেখা গেছে যে যে এই রিঅ্যাকশনের রেট does not depend on the concentration of
carbon monoxide. ঠিক আছে? So the reaction is zero order with respect to carbon monoxide. Similarly, এই হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এটা দেখে মনে হলো, দেখে সেকেন্ড অর্ডার মনে হলো ইট ইজ এ জিরো অর্ডার রিঅ্যাকশন with respect to both hydrogen or chlorine. তার মানে সহজ কথা হচ্ছে যে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেট কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল না। ঠিক আছে? এটা হলো জিরো অর্ডার রিঅ্যাকশন, জাস্ট সংজ্ঞা এবং উদাহরণ শিখবে একটা একটা করে। তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, পরে একটু First order reaction. A first order reaction is one whose rate is directly proportional to the concentration of the reactant. এটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট হচ্ছে কনসেন্ট্রেশনের directly proportional. That means let us consider a reaction like this, A tends to product. তার মানে এটা রেট স্মল g, তো সমানুপাতিক হচ্ছে a to the power 1 1 দেওয়া হচ্ছে কথা, না দেওয়া কি কথা, তো তার মানে এখানে অর্ডার হচ্ছে 1. Similarly, dissociation of nitrogen pentoxide and phosphorus pentoxide are typical example of first order. কেন? কারণ এখানে তো একটা রিঅ্যাক্ট্যান্ট, ঠিক কি না? একটা রিঅ্যাক্ট্যান্ট হলে এরকম হবে না, যেমন মনে জি করো স্যার। এইটা তোমাকে যদি রেট লিখতে বলে তাহলে তুমি লিখবে হচ্ছে রেট ইকুয়াল টু কে স্মল কে, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফসফরাস পেন্টঅক্সাইড, এরকম হবে না, মানে কনসেন্ট্রেশন এরকম হবে কিনা? এখানে জি মনে স্যার। করো 1 আছে, 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কারণ একটা রিঅ্যাক্ট্যান্ট, তার মানে rate is directly proportional to concentration. এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সিমিলারলি যদি কনসেন্ট্রেশন উপর পাওয়ার 2 হয়, দেখো এটা পড়ো সেকেন্ড অর্ডার। A second order reaction is one whose rate is directly proportional to the concentration of the reactants. Each concentration raised to power 2. এই যেটা বললাম যে কনসেন্ট্রেশন উপর পাওয়ার যোগফল 2 হয়, যেমন মনে করো a plus b tends to product, এখানে আমরা রেট লিখতে পারি এরকম, তার মানে n equal to 1 plus 1 equal to 2. Typical example include this. কারণ এটা যদি রেট, তাহলে কিভাবে লিখবো? মনে করো এটা রেট ইকুয়াল টু হবে কে, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, তারপর কনসেন্ট্রেশন অফ আয়োডিন। ঠিক আছে? সো এখানে আছে মনে করো 1 পাওয়ার, এখানে আছে 1 পাওয়ার, দুইটা যোগ করলে কত হবে? Sir, 2. 2. দ্যাট মিন্স অর্ডার ইকুয়াল টু 2. তাহলে আমরা শিখলাম জিরো অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলে। কেউ বলতে পারবা? তুমি স্যার অন্যজন বলো। হ্যালো, অন্য একজন বলো তো। কি হুমায়রা? না, হুমায়রা বলো। 54 আইডি। জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলে? তোমার মতো করে বলো। বলো। মানে শোনার সময় মনোযোগ সহকারে শুনবে, বুঝছো? তোমরা তো একে ফজলুল হক নাম শুনছো, শেরে বাংলা একে ফজলুল হক, উনি যখন কোনো কিছু পড়তো, পরে সাথে সাথে বই ছিঁড়ে ফেলতো। ঠিক আছে? ছিঁড়ে ফেলে দিত। তাকে বলা হয়েছিল যে তুমি পড়ার সাথে সাথে বই ছিঁড়ে ফেলো কেন? সে বলছে যে পড়ার সাথে সাথে আমার শেখা শেষ। আমাকে জিজ্ঞাসা করে দেখেন, যদি পারি তাহলে বলতে পারবো, কিন্তু সে পরে বই ছিঁড়ে ফেলতো, কারণ পড়ার সাথে সাথে সে শিখে ফেলতো, এত ব্রেন শার্প ছিল। বুঝছো? মানে পড়ার সাথে সাথে শিখতে হবে, তাহলে বলতে পারবে ইজি। কেউ বলতে পারবে না? 179 বলো। জাদিদ না? হ্যাঁ বলো। জি স্যার। জাদিদ বলো, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলে? তোমার মতো করে বলো। So zero order reactions are typically found when a material that is required for the reaction to proceed. ওকে, its rate is
its rate is follow independent of the reactant concentration. Yes, sir. What about first order? So first order reaction that depends on the concentration for only one reactant, a unimolecular reaction. That means the rate of first order reaction is directly proportional to the concentration of reactant. Yes, sir. Only one. In case of second order, Second order reactions can be defined as the chemical reaction wherein the sum of the exponents in the corresponding rate law of channel. A chemical means- reaction is equal to 2. no. The rate of the reaction will be proportional to the reactance concentration, but the power of concentration will be 2. So মানে পাওয়ারের যে যোগফল সেটা হবে 2 সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। জি স্যার, equal to 2. আচ্ছা, এগুলো আমরা আবার পড়বা, তাহলে ইজিলি শিখতে পারবা। এখন আমরা দেখাবো যে কিভাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট বের করতে হয়। এটা হচ্ছে টিপিক্যাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এ টেন্ডস টু প্রোডাক্ট। তো মনে করো শুরুতে এই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন ছিল a মোল পার লিটার, ঠিক আছে। ফর এক্সাম্পল আফটার টাইম টি x মোলস অফ a রিঅ্যাকশন করছে, তাহলে রিমেইনিং কনসেন্ট্রেশন কত হবে? a মাইনাস x হবে না? জি স্যার। আচ্ছা, a মাইনাস x হবে। তাহলে রেট ল অনুসারে আমরা কিছু আগে বললাম যে রেট ল অনুসারে হচ্ছে dx বাই dt ইকুয়াল টু হচ্ছে k ইনটু কনসেন্ট্রেশন, ঠিক আছে। k ইজ দা ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট, এটা। তারপরে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম হচ্ছে dx বাই a মাইনাস x ইন্টিগ্রাল k dt। এখন যদি উভয়কে ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে মাইনাস লন a মাইনাস x, আর এটা হচ্ছে kt, আর প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন তো তোমরা ইন্টারমিডিয়েটে করছো না? ইয়েস স্যার। সিম্পল ইন্টিগ্রেশন। এবং এখানেও ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশন আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এগুলো আছে। এট বাউন্ডারি কন্ডিশন, এখানে তুমি যদি t ইকুয়াল টু 0 বসাও, x ইকুয়াল টু 0 হবে। এখানে যদি বসাও তাহলে মাইনাস লন a ইকুয়াল টু c আসতেছে, ঠিক আছে। তাহলে এই মান যদি এক নাম্বার ইকুয়েশনে বসাও, তাহলে মাইনাস লন a মাইনাস x ইকুয়াল টু kt লন a। তারপর একটু ম্যানিপুলেশন করে আসে এরকম। তারপর তুমি যদি এই লন কে লগে কনভার্ট করো, তাহলে এরকম 2.303 দ্বারা গুণ করতে হবে। দ্যাট মিন্স ফাইনাল ইকুয়েশন হচ্ছে k ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই t লগ a ডিভাইড বাই মাইনাস x। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের k এর ইউনিট কত হবে? দেখো এখানে উপরে কনসেন্ট্রেশন, এখানে নিচে কনসেন্ট্রেশন, ইউনিট শেষ। থাকলো শুধু পার টাইম, সেকেন্ড ইনভার্স 1। মানে পার টাইম থাকে, ঠিক কি না? জি স্যার। মানে পার্ট টাইম জব। দেশের বাইরে তো সবাই পার্ট টাইম জব করে, তোমরাও এখানে ঢাকা শহরে পার্ট টাইম জব হিসেবে টিউশনি করে, অনেক 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 কিছু করে। তোমরাও পড়তা, আনফরচুনেটলি করোনা এসে আমাদের স্টুডেন্টরা অনেকেই টিউশনি করে, তারপরে কোচিং সেন্টার চালাইতো, তারপর অনেকে পার্ট টাইমও চাকরি করে এখানে আসামুল্লাহ স্টুডেন্ট। জি স্যার। কিন্তু এই করোনা এসে একটু কমে গেছে, তারপরে অনেকেই করতেছে এখন, তোমরাও পারো। তার মানে এটা হচ্ছে পার্ট টাইম, ঠিক আছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের। সিমিলারলি তুমি যদি সেকেন্ড অর্ডার কি করো, এটা পারবা, এই 2a টেন্ডস টু প্রোডাক্ট, সেখান থেকে এরকম আসবে। এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে যদি t ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0 বসাও, তাহলে c ইকুয়াল টু হবে 1/a। তারপরে এই মান যদি এক নাম্বার ইকুয়েশনে বসাও, আফটার ম্যানিপুলেশন ইউ উইল গেট দিস k ইকুয়াল টু 1/t x ডিভাইডেড বাই a into a minus x। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইকুয়েশন। এখানে তুমি যদি ইউনিট কনসিডার করো, দেখো এখানে কনসেন্ট্রেশন ইউনিট, এখানে কনসেন্ট্রেশন ইউনিট চলে গেল, নিচে থাকলো হচ্ছে টাইমের ইউনিট আর কনসেন্ট্রেশন ইউনিট। সেটা উপরে গেলে কি হবে? এরকম হবে না? জি স্যার। পার মোল লিটার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, পার সেকেন্ড।
তো এইটা হবে তোমার আচ্ছা আমার বল আসছে এটা শোনা যাচ্ছে জি স্যার। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাক তোমরা এই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যে রেট কনস্ট্যান্ট ডেরিভেশন এগুলো শিখবা ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এগুলো আবার পড়বো এবং হাফ লাইফ এগুলো পড়বো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাক সবাই ভালো থাকো আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।